যেমন ধরুন এখন যে সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের, বিশেষ করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, আর দক্ষিণে বান্দরবান তো আগে থেকেই সেই কেএনএফ কুকিচিং আপনার যে আন্দোলনটা চলছিল অর্থাৎ বমের নেতৃত্বে, সেটি তো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। অ্যাক্রস দ্য বর্ডার আপনার মণিপুর দীর্ঘদিন ধরে আপনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আপনার মেইতি এবং কুকিরা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, আর রাখাইন, চীন, এই যে অঞ্চলগুলো মিয়ানমারের, তারা তো আগে থেকেই রেস্টিভ হয়ে আছে। ঠিক এইরকম একটি পটভূমিতে আমরা দেখছি তিনজন মাননীয় উপদেষ্টা উড়ে গিয়ে নেমেছেন পার্বত্য সবচেয়ে পুরনো যে পীঠস্থান রাঙ্গামাটিতে। সরজমিনে এটা দেখবার অভিপ্রায়, কিন্তু বিষয়টা তো খুব ফাস্ট মুভিং একটা সমস্যা। সাম্প্রদায়িক, আপনার ধর্মীয়, জাতিগত বা ইথনিক নানান ডাইমেনশন ইতিমধ্যে এটা পরিগ্রহ করেছে। আর যে আহ্বান জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় সেনা প্রধানকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, সৈন্য প্রত্যাহারের ঘটনাগুলো যাতে নিশ্চিত করা যায়, এর পাশাপাশি 2 মাসের মধ্যে সেই যে পিস অ্যাকর্ড সেটা পূর্ণ বাস্তবায়ন বললেই তখন কিন্তু আনরিটেন ক্লজগুলোর বিষয় চলে আসবে। আর আপনার যারা এই গোলাগুলি বিনিময়ের সঙ্গে যুক্ত ছিলেন, পিপল ইন ইউনিফর্ম, তাদের বিচার, তাদের প্রত্যাহার ইত্যকার দাবিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তা না হলে তারা 24 ঘন্টা পরে বিচ্ছিন্ন হয়ে যাবেন, অর্থাৎ সিএইচটি ব্লক এইরকমের একটি ঘোষণা তারা দিয়ে বসেছেন। এবং এটি 3 পার্বত্য জেলাকেই ঘিরে এই আহ্বানটি জানানো হয়েছে এমন একটি সময়ে যখন আমরা দেখছি যে প্রতিদিনই, যেমন আমার আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে মধ্যযুগীয় কায়দায় গণপিটুনি দিয়ে মানব হত্যার ঘটনা ঘটল, এবং প্রায় একই সময়ে জাহাঙ্গীরনগরে যার পুনরাবৃত্তি আমরা দেখলাম, এমনকি স্বয়ং প্রক্টর অফিসে যেই জায়গাটা রক্ষার দায়িত্ব পালন করবে সেই জায়গায় মানে প্রদীপের নিচে অন্ধকার, এরকম একটি অবস্থা। তারই পুনরাবৃত্তি কিন্তু আমরা রাজবাড়িতে দেখেছি, চট্টগ্রামে এমনটি ঘটেছে বলে জানা গেছে। তো এই যে দ্রুততম সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি, এটা বিচ্ছিন্ন ঘটনা কিংবা কাকতালীয় বিষয় আমি কিন্তু সেটা মনে করছি না। যারা দায়িত্বে আছেন তারা কতটা অতন্দ্রভাবে বিষয়গুলো মোকাবেলার জন্যে প্রস্তুত, সেটা নিয়ে কিন্তু পিঞ্চ অফ সল্ট অনেকেই দেখছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, 6টি কমিশন কারা তার নেতৃত্ব দেবেন সেই নামগুলো ঘোষণা করলেন। পরপরই দেখলাম একজন পদত্যাগের ঘোষণা দিলেন, আরেকজন অপারগতা প্রকাশ করলেন। এখন আমার কাছে এই 2 ঘটনায় মনে হয়েছে আসলে হোমওয়ার্ক বলে তো একটা বিষয় আছে। তার মতো স্ট্রাকচার একজন মানুষ, তিনি যাদের নিয়ে তার সচিবালয় গঠন করেছেন, তারা কনসেন্টটা পক্ষে যে যেই নামগুলো ঘোষণা করা হচ্ছে তারা মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা, ফিজিক্যালি অ্যাভেলেবল হবেন কিনা, এই বিষয়গুলো না জেনে একবার জাতির উদ্দেশ্যে ভাষণ, মানে চূড়ান্ত পর্যায়ের একটি পাবলিক প্রনাউন্সমেন্ট, তারপর যদি এরকম এম্বারাসমেন্ট ঘটে, সেটা রাষ্ট্রাচারের দৃষ্টিকোণ থেকে কতটা আপনার দৃষ্টি শোভন আর আমাদের ভাবমূর্তি
রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে, সেটাই বা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এই জন্যে আমার কাছে মনে হয়েছে যে হারকুলিয়ান জব। এই অতটা প্রশস্ত কাঁধ কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আছে? কতটা লোড তিনি বিয়ার করতে পারেন? সে টিম ওয়ার্ক। আপনি সবাই যদি আগের স্টাইলে খালি লিঙ্গের পরিবর্তন ঘটালাম এবং স্টাইলটা এরকম যে সবাই শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে থাকতো, কেউ কিন্তু কাজ করতো না শেষের দিকে। এইরকম একটি জায়গায় কিন্তু ওই লিগেসিটা আমরা কোইন্সিডেন্টালি তারই প্রতিপালন করছি। আসলে বিপ্লব স্পন্দিত বুকে যেই ভূমিকাটা পালন করা দরকার ছিল সেটা কিন্তু দেখছি না আমরা। সেজন্যই যারা সমালোচক তারা ইতিমধ্যে বলা শুরু করেছেন এটা এনজিও সরকার, কেউ কেউ বলছেন চট্টগ্রাম সমিতি দ্বারা পরিচালিত একটি এনটিটি। এই কথাগুলো বলার সুযোগটা কেন দেব আমরা? এতগুলো তাজা প্রাণ যেখানে ঝরে গেছে, রক্তের দাগ এখনো শুকোয়নি, এখনো কিন্তু কয়েকদিন পর পর আমরা খবর পাচ্ছি যে যারা আহত হয়েছেন তারা মৃত্যুবরণ করছেন। কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কারোর অঙ্গহানি ঘটেছে এবং চিরতরে ডিফারেন্টলি অ্যাবল হয়ে গেছেন বা যাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু এই স্মৃতিগুলো দূর অতীতের স্মৃতি নয়। এই বিষয়টা মনে রেখে হলেও যে টিমটা এখন দায়িত্ব নিয়েছেন তারা আরও অনেক বেশি পরিমাণে যদি সক্রিয় না হন তাহলে আমি কিন্তু বিপদ আশঙ্কা করছি। সো মিস্টার আলমগীর কবির, আপনি শুনছিলেন এবং আপনি বলতে চাইছিলেন যে সরকারের পারফরমেন্স কি দেখছেন, সেটা আমি থামিয়ে দিয়েছিলাম তখন। আমার মনে হচ্ছে সরকারের রাজনৈতিক চরিত্র গড়ে ওঠেনি। অরাজনৈতিক, যদিও অরাজনৈতিক সরকার বলছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার। সরকার তো একটা পলিটিক্যাল ইস্যু, সরকারের একটা ক্যারেক্টার থাকবে। সেই ক্যারেক্টার, যেমন কলিমুল্লাহ ভাই বললেন, এনজিও ক্যারেক্টার বা চিটাং ক্যারেক্টার। হ্যাঁ, এটা মনে হতে পারে বা হচ্ছে, কিন্তু সরকারের কতগুলো কাজ শুরু করা দরকার খুব দ্রুত, সেগুলো দ্রুত শুরু করতে পারেনি। যেমন সরকার আমাদের এই দেশে সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, তারপরে বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানো, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, এগুলো আমাদের পুরানো সামাজিক ব্যাধি। আমাদের এগুলো আছে। এই দেশ বিভক্তের যে রাজনীতি, মানুষকে বিভক্ত করে শাসন করা যে রাজনীতি, এই রাজনীতি দীর্ঘদিন থেকে চলেছে, এখন এগুলো আছে। এবং দেশের যারা প্রতিক্রিয়াশীল চক্র, ক্ষমতাসীন প্রতিক্রিয়াশীলরা, তারা মনে করে যে এই পথেই নিজেদের ক্ষমতা এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। এবং সেইভাবে তারা একসময় আদমজিতে দাঙ্গা লাগিয়েছিল, নোয়াখালী দাঙ্গা, নোয়াখালী ঢাকাইয়া দাঙ্গা, তারপরে আঞ্চলিক উন্মাদনা সৃষ্টি, স্বাধীন বঙ্গভূমির আওয়াজ দেওয়া, পার্বত্য চট্টগ্রাম ইস্যু সামনে নিয়ে আসা, যখন কাজে লাগানো যায় তখন কাজে লাগানো। এগুলো ধরেন পুরনো ব্যাধি বাংলাদেশের রাজনীতিতে, এগুলো এক এক ধরনের ব্যাধি। তো এটাকে মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। তো জাতীয় ঐক্য তো শুধু স্লোগান নয়, এটা যদি আমরা স্লোগান হিসেবে নিই তাহলে হবে না। এই যে হিন্দু কার্ড, মুসলিম কার্ড, এগুলো তো হওয়ার হামেশা খেলা হয়। তো এগুলো খেলার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে টিকিয়ে রাখা অথবা ক্ষমতায় যাওয়া। তো পার্বত্য চট্টগ্রামে যেটা ঘটছে, হঠাৎ করে তো পার্বত্য চট্টগ্রামে এগুলো ঘটছে না। এখানে আনসার ঘটনা ঘটলো, এখানে হাইকোর্ট ঘটনা ঘটলো, তারপরে পার্বত্য চট্টগ্রাম ঘটনা ঘটছে, গার্মেন্টস ঘটনা ঘটলো, এ পরপর হচ্ছে। শিক্ষকরা বসে গেল, সব একটা সঙ্গে সম্পর্ক। চৌকিদাররা ঢাকায় এসে, গ্রাম পুলিশরা ঢাকায় এসে তারা তাদের দাবির কথা বলল।